এপ্রিলের মাসের মাঝামাঝি, সবেমাত্র কয়েকদিন হলো গ্রীষ্মকাল এসেছে। তাতে যেন মানুষের যান্ত্রিক জীবনটা দুর্বিষহ করে তুলেছে। এই রোদ, এই বৃষ্টি, মানুষের যেন একদণ্ড শান্তি নেই। এপ্রিলের শুরুটা চৈত্র সেচ দিয়ে হলেও শেষ হয় বৈশাখের উত্তপ্ত গরম শুকনো ধুলোমাখা রাস্তা দিয়ে। আকাশের রং মুহূর্তের মধ্যেই পাল্টে যায়। এই ঠাডা পড়া রোদ, আবার এই ভয়ঙ্কর কালবৈশাখী। সকাল থেকে আকাশটা আজ মেঘলা। কয়েকদিনের এই ভ্যাপসা গরমের অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দিতেই যেন আকাশের মেঘের উপস্থিতি। এপ্রিলের 17 তারিখ আজ। জিমির দ্বিতীয়বারের মতো ভার্সিটি ক্লাসে যাচ্ছে। আজকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। যখন তখন বৃষ্টি নামতে পারে, এই বৃষ্টির মধ্যে হেরে যাওয়ার মতো শক্তি তার নেই। আবার গতকাল যা হলো ভার্সিটিতে, তাতে তো আর ভার্সিটি যাওয়ার ইচ্ছাই নেই। তবে তার জীবন তার জন্য সব কিছু তৈরি করে রাখে না, বরং জিমিকে তৈরি করতে হয় জীবন বাঁচানোর জন্য। সকালে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার সময় ইসমি কল দিয়ে ভার্সিটি যেতে অনুরোধ করে। ইসমির ভর্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে, তা মেটাতে আজকে তাকে যেতেই হবে। প্রিয় বান্ধবীর অনুরোধ ফেলতে পারেনি জিমি, তাই তো আসার জন্য রাজি হয়ে যায়। এই বেচারি একা একা আর কী বা করবে? সে তো অন্ততপক্ষে সঙ্গ দিতে পারবে তার সাথে। এমনিতে মেয়েটা তার কম সাহায্য করেনি, তার প্রতিটি বিপদের সবসময় পাশে থেকেছে। জিমি যেমন শান্ত, গভীর, জেদি, প্রতিবাদী, ইসমি তার উল্টো। এক কথায় তাকে চঞ্চল, বাচাল বলা চলে। জিমির গায়ের রং তামাটে হলেও ইসমির গায়ের রং উজ্জ্বল শ্যামলা। দুজনের উচ্চতা প্রায় 5 ফুট 4 ইঞ্চি এবং 5 ফুট 3 ইঞ্চি। জিমির চুলগুলো কোমর ছাড়িয়ে নিচে পড়ে, তবে ইসমির চুল কাঁধ পর্যন্ত। জিমির থেকে ইসমি একটু চিকন। ভার্সিটি গেটের সামনে এসে থামে জিমি। ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে আর চোখে তাকিয়ে দেখে আশেপাশে সবাই ব্যস্ত নিজের মতো। কারোর দিকে কারোর তাকানোর ফুরুষ নেই। জিমি টেনে লম্বা করে একটা শ্বাস নেয়। এতক্ষণ ভয় না পেলেও এখন তার ভয় লাগছে। গতকাল কিছু মানুষের থেকে শুনেছিল ঈশানের বাবা ইউনিভার্সিটির 60% শেয়ারের মালিক, বাকি 40 থেকে 30-এর মালিক মারিয়ার বাবা এবং আশিকের বাবা। আশিকের গ্যাং হলো সেই গ্রুপ যার কথা কালকে ইসমি বলেছিল। ঈশানের গ্যাংয়ের সাথে আশিকের পুরাতন শত্রুতা, যা এখনও পর্যন্ত চলমান। এই দুই গ্রুপের দেখা হওয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া। সব কিছু জেনে জিমি ভয় পেয়েছিল। সে তার করা কাজের জন্য ভয় পায়নি, ভয় পেয়েছে যদি ক্ষমতার জোরে ঈশান তাকে বের করে দেয় ভার্সিটি থেকে, তখন সে কোথায় যাবে? তার সাজানো স্বপ্ন এক লামহায় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এসব চিন্তায় কালকে রাতে একটু ঘুমোতে পারেনি সে। একটা মেয়ের মাধ্যমে জেনেছে গত 12 দিনে 7 জন মেয়েকে বহিষ্কার করা হয়েছে, তাও ঈশানদের গ্যাংয়ের সাথে লাগতে যাওয়ার জন্য। ভার্সিটির এই টিচাররা এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন না। নিজের ইচ্ছা নিজের জীবন বিসর্জন দিতে রাজি না তারা। ব্যাগ থেকে একটা ওয়ান টাইম মাস্ক বের করে পরে নেয়। পরনের খয়েরি রঙের 3 পিসের ওড়না দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নেয়। 3 পিসের কয়েক জায়গায় তালি দেওয়া। গায়ে একটা কম দামি ফ্ল্যাট জুতো, যার পুরোটাই সেলাই করে ভরিয়ে রাখা। কাঁধের ব্যাগটা পুরনো, আলগা সেলাইয়ের ছাপ বসে আছে। নিজের বেশভূষা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। এসব বড়লোকদের ভার্সিটিতে তার জায়গা জুতার বাক্স থেকেও মূল্যহীন। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতেই কেউ চিলের মতো নিজের লক্ষ্যে স্থির থেকে ছো মেরে জিমির মাস্ক এবং ব্যাগ নিয়েই উধাও হয়ে যায়। জিমি কিছু করার সুযোগও পেল না। তার সম্ভব ফিরে আসার আগে লোকটা উধাও। আশেপাশে তাকিয়ে সন্দেহ করার মতো কাউকে পেল না। পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে নিজের ব্যাগ খুঁজতে থাকে। এই ব্যাগে তার এই মাসের বেঁচে থাকার সম্বল ছিল। এই মাসের এই কয়টা দিন বাকি আছে, এই টাকা দিয়েই তার চলতে হবে। এর মধ্যে বই কেনা, খাওয়ার খরচ, চলার খরচ সব ওই টাকা দিয়েই করতে হতো। জিমি ছন্নছাড়া পাখির মতো এদিকে ওদিকে নিজের ব্যাগ খুঁজতে থাকে। মানুষের ধাক্কাধাক্কি ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। ইচ্ছা করেই যেন তাকে এভাবে ধাক্কানো হচ্ছে। জিমি কোনো মতে নিজেকে সামলে দাঁড়িয়ে এক পা এগোতে নিলেই কেউ এসে পিছন দিয়ে তার জুতার উপর পাড়া মারে।
ফলস্বরূপ জিমি সামনে এগোতে নিলেই শিলায় ছুটে গিয়ে জিমির জুতা ছিঁড়ে যায়। এক মুহূর্তের জন্য সময় থমকে যায়। অসহায়ত্ব ভর করে তার দৃষ্টিতে। যে এরকম করেছে ইতিমধ্যে সে চলে গেছে এখান থেকে। দূর থেকে হাসির শব্দ ভেসে আসলে জিমি শব্দের উৎস শুনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দৃষ্টিবিন্দু হয় ব্যাড চয়েস গ্রুপকে, যারা পৈশাচিক আনন্দ নিয়ে এদিকেই তাকিয়ে আছে। ঈশানের মুখে বিশ্বজয়ের হাসি। জিমি তাদের স্ক্যান করার মধ্যেই ঈশানের হাতে নজর দিতেই চিত্র চমকে ওঠে। ঈশানের হাতে তার ব্যাগ, লেখিকা পেজ নুসরাত জান্নাত তীব্রতা। জিমি শক্ত মুখে এগিয়ে যায়। রিহান জিমিকে চোখের সামনে দেখে চমকে উঠলে তা প্রকাশ না করে দাঁত বের করে হাসি দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি তো সেই মহিলা যে কিনা 16 এপ্রিল রোজ মঙ্গলবার সকাল 9টা 55 ঘটিকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গণে ঈশান মির্জা গালে স্থির হতে যান্ত্রিক শক্তিতে তাহার বাম গালে আপনার ডান হাত দ্বারা থাপ্পড় মারিয়াছিলেন। আপনাকে আমার পক্ষ থেকে এক বদনা সমবেদনা ওরফে শুভকামনা। কাটা ঘায়ে নুনের ছিটা বোধহয় একেই বলে। রিহানের কথায় ঈশানের শান্ত মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। মনে পড়ে গতকালের সেই দুঃসাহসিকতা কাজ। রাগটা যেন তার মাথাচাড়া দিয়ে বাড়ছে। রিহানের ব্যাং কথা শেষ হতেই ঠ্যাস করে একটা শব্দ হয়। হাতটা অটোমেটিক তার ডান গালে চলে যায়। এক বুক বিস্ময় নিয়ে তাকিয়ে আছে জিমির দিকে। কিংকর্তব্য বিমূঢ় লসলে অবলোক করেছে বিসি মেম্বাররা। মারাত্মক ক্ষেপে যায় সবাই একবার জিমির উপর। নিজের চোখের সামনে প্রিয় বন্ধুকে অন্য একটা মেয়ে এসে থাপ্পড় মেরে যাচ্ছে, অথচ তারা কিছুই করতে পারছে না। 17 তারিখ রোজ বুধবার আপনার ডান গালে থাপ্পড় মেরে 16 কালা পূর্ণ করলাম। জিমির তীক্ষ্ণ স্পষ্ট জবাব। এ মেয়ে তোমার সমস্যা কি? তুমি কি প্রতিবন্ধী নাকি? কিয়ান এসে ধমকে বলে। রিহানকে চড় মারাতে তার মাথা বিগড়ে গেছে। তার উপরও মেয়েটা আবার কালকে ঈশানের গায়ে হাত তোলার মতো দুঃসাহসিক কাজ করেছে। কালকে কোনো মতে নিজেকে সামলে নিয়েছিল সে। ঈশান বাইকের উপর বসে সিগারেটে টেনে যাচ্ছে। তীক্ষ্ণ শান্ত নয়নের দৃষ্টি জিমির উপর নিবদ্ধ। মনে মনে যেন কিছুর হিসাব করছে। শ্রাবণ, সাব্বির, তামিম রাগে গজগজ করছে। কিয়ান বিষয়টা দেখছে, তবে তারা তাদের রাগ সামলানোর চেষ্টা করছে। জিমির নির্লিপ্ততা যেন কিয়ামের রাগের আরও বাড়িয়ে দেয়। কিয়ান সহজে রাগে না, তবে একবার রেগে গেলে তার হুঁশ থাকে না। অতিরিক্ত রেগে থাকার কারণে হাতের রগগুলো ফুটে উঠেছে। তাতে হাতে থাকা কালো রঙের চেন ব্রেসলেট বাঁধার দৃষ্টি পড়েছে। দেখে মনে হচ্ছে সিলভারটার ছিঁড়ে যাচ্ছে। তোমার স্পর্ধা কী করে হয় বিসি গ্রুপের ছেলেদের উপর হাত তোলা? নতুন ভেবে কালকে ছাড় দিয়েছি বলে ভেবো না আজকেও পাবে। অতিরিক্ত সাহস দেখানোর ফল এখন পাবে তুমি। রিহানকে থাপ্পড় মেরে জিমির মনে যে একটু ভয় ঢুকেছিল কিয়ানের মেজাজ দেখাতে তা চাপা পড়ে। ক্ষোভে ফুঁসে উঠছে। ঈশান এক লাফ দিয়ে বাইক থেকে নেমে পকেটে হাতড়ে একটা লাইটার বের করে জিমির ব্যাগের এক সাইডে জ্বালিয়ে দেয়। ধাউ ধাউ করে জ্বলছে আগুন। ছাই হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার সাথে। ব্যাগটা শুধু পুড়ছে না, সেই সাথে জিমির সমস্ত আশা বেঁচে থাকার প্রয়োজনটুকুও পুড়ে ছাই হয়ে উড়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ব্যাগটা পুড়ে ছাই হয় ততক্ষণ ঈশান সেখানেই দাঁড়িয়ে থাকে। জিমি দৌড়ে গিয়ে আটকাতে চাইলে ঈশানের ইশারাতে দুটো মেয়ে এসে জিমিকে ধরে দাঁড় করিয়ে রাখে। জিমি শত চেষ্টার পরে নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে পারল না। নয়ন গড়িয়ে নোনা জল পড়ছে। জিমির আকুতি মিনতি ভরা মুখ চোখে পানি দেখে ঈশান ঠোঁট বিচড়িয়ে হাসে। মজা পেয়েছে অনেক। ঈশান চোখে দিয়ে ইশারা করতে মেয়ে দুটো জিমিকে টেনে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। সাথে আরও কিছু মেয়ে যায়। জিমির দুহাত বেঁধে তার থ্রি পিসের উপর দিয়ে শরীরের একটা ছেঁড়া পুরনো পাঞ্জাবি পরিয়ে দেয়। লম্বা একটা বাঁশ পিঠে উপর দিয়ে ডান হাত থেমে বাম হাত পর্যন্ত দিয়ে দেয়। তারপর বাঁশের সাথে দুহাত শক্ত করে বেঁধে দেয়। হাতের উপর খড় দিয়ে হাত ঢেকে দেয়। জিমির মুখটা শক্ত করে বেঁধে একটা পাতিল তার মুখের উপর বসিয়ে দেয়। তাতে রং দিয়ে আঙুল করা বড় বড় চোখ দাঁত নাক। জিমিকে কাকতাড়ুয়া সাজে মাঠের মাঝখানে নিয়ে আসে জোর করে। জিমি চাইলেও কিছু করতে পারছিল না। তার হাত পা মুখ সবই বাঁধা। মাঠের মাঝখানে একটা বাঁশ দিয়ে খুঁটি গেড়ে তাতে জিমিকে বেঁধে দেওয়া হয় শক্ত রশি দিয়ে।
চারদিকে শুধু মানুষের হাসাহাসির শব্দ, ভয়ঙ্কর বিচ্ছিরি হাসির শব্দগুলো জিমির কানে বারবার বাজছে। জিমিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। এর মধ্যে কেউ কেউ ক্যান্টিন থেকে পচা টমেটো এনে তার গায়ের উপর ছুঁড়ে মারছে। জিমি নিঃশব্দে চোখের পানি ফেলা ছাড়া কিছুই করতে পারেনি। এরা কখনো মানুষ হতে পারে না। একজন মানুষ হয়ে কীভাবে তার সাথে এরকমটা করতে পারে? 3 তলার কর্নারে বিল্ডিংয়ে দাঁড়িয়ে কেউ নীরব দর্শকের মতো সব কিছু পর্যবেক্ষণ করছে। ঈশানের প্রতিটা মুভমেন্ট, প্রতিটা কাজে ঈশানের রাগ, বিরক্ত, ক্রিয়া প্রতিক্রিয়া সব কিছু নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে দেখছে। সেই সাথে নিজের দৃষ্টি দিয়ে জিমিকেও স্ক্যান করে নিল। টানা 45 মিনিট ধরে এই জায়গায় দাঁড়িয়ে সব কিছু দেখে চলেছে সে। অজ্ঞাত ব্যক্তি, নেই কোনো তাড়া, নেই কোনো বিরক্তি। শান্ত চোখ দুটিতে তার প্রতিশোধের আগুন। 3 তলা থেকে কথাগুলো শোনা না গেলেও লোকটা যেন সব কিছু বুঝে নিচ্ছে। সেই সাথে শত্রুর গতিবিধি লক্ষ্য করছে। ঈশান এখনও জিমির সামনে দাঁড়িয়ে বলছে, আমার পা ধরে সকলের সামনে ক্ষমা চাও, তাহলে ছেড়ে দিব। আমার পায়ে পড়ে সবার সামনে চিৎকার করে বলবে, বিসি গ্রুপের সাথে লেগে তুমি ভুল করেছো, আর কখনো এমন করবে না। তাহলে ভেবে দেখতে পারি ক্ষমা করবো কিনা। জিমি মাথা ঘুরিয়ে নেয়। সে তার জেদে অনল, কখনো মাথা নিচু করবে না সে। এই লোকের কাছে ক্ষমা চাওয়া তো দূরের, এই লোককে সে ঘৃণা করে। এই লোকের সাথে তার এককালে বিয়ে হয়েছিল, এটা ভাবতেও ভিতর থেকে তাচ্ছিল্যের হাসি আসে। তুমি ক্ষমা চাইবে না তো মরে গেলেও না। ওকে ডান। তোমার জেদ না তোমার কাল হয়ে দাঁড়ায়। কুকুরের লেজ জীবনও সোজা হয় না। জিমি আবার মুখ ঘুরিয়ে নেয়, অর্থাৎ সে ক্ষমা চাইবে না। ঈশান রাগের মাটিতে লাথি মেরে সেখান থেকে প্রত্যাহান ঘটায়। 3 তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বিড়বিড় করে, আই হ্যাভ ফাউন্ড দ্য ওয়েপেন অফ মাই রিভেঞ্জ, ঈশান মির্জা। নাও ইটস ইউর টার্ন টু ডিস্ট্রয় মি। আমার প্রতিশোধের হাতিয়ার পেয়ে গেছি ঈশান মির্জা, এবার শুধু তোর ধ্বংসের পালা। কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছে জিমি, এখনও বাধা অবস্থায় আছে। কেউ তাকে সাহায্য করতে না উঠলে তার ভিডিও করছে, ছবি তুলছে। দূরে চেয়ারের উপর পা তুলে আয়েশ করে বসে এ দৃশ্য দেখছে বিসি গ্যাং। মুখে তাদের তৃপ্তির হাসি। জিমি এখনও পর্যন্ত তাদের কাছে ক্ষমা চায়নি, নত হয়নি। এই রোদে দাঁড়িয়ে আছে, সেখানে কেউ 5 সেকেন্ডের বেশি দাঁড়াতেই পারছে না, সেখানে সে ঘন্টার থেকেও বেশিক্ষণ দাঁড়িয়ে আছে। সকালে সেই মেঘলা ভাবটা আর নেই। ঘন মেঘ কেটে গিয়ে কড়া রোদ উঠেছে। আজ আকাশও তার সাথে বেমানি করছে, তবুও শব্দটি পর্যন্ত করছে না মুখ দিয়ে। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। মাইরি কি ধৈর্য রে। তামিম কৌতুক গলায় বলে, যাই বলিস কলিজা আছে ভাই, ওর জায়গায় আমি থাকলে এত সাহস পাইতাম না। তামিমের কথার প্রতি উত্তরে সাব্বির তীক্ষ্ণ গলায় বলে। কোল্ড কফির কাপে চুমুক দিয়ে শ্রাবণ রাশভারী কণ্ঠে বলে, অনেক হয়েছে, এবার ছেড়ে দে মেয়েটাকে। কিয়ান কিছু না বলে ঈশানের প্রতিক্রিয়া দেখার জন্য চারদিকে তাকায়। না, স্পষ্ট জবাব ঈশানের। কি শুরু করেছিস কি তোরা? এসবের মানে কি? জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? শ্রাবণ বিরক্তিকর স্বরে বলে, ক্ষমা না চাওয়ার আগে ছাড়া হবে না। পায়ে ধরে ক্ষমা চাইতে বল, তাইলে ছেড়ে দিব। আর যদি না চায়? ঈশানের কথা রিহান তৎক্ষণাৎ প্রশ্ন করে, তাহলে এইভাবেই থাকবে? শ্রাবণ বিরক্তিকর দৃষ্টিতে তাকায় ঈশানের দিকে। কিয়ান নিজেও কিছু বুঝছে না। 2 ঘন্টা হতে চলল, মেয়েটা এখনও রোদের মধ্যে দাঁড়িয়ে আছে এভাবে। অসহ্য গরমে যখন দাঁড়িয়ে থাকা যখন মুশকিল হয়ে পড়েছে, তখন মরুভূমিতে এক মশলা বৃষ্টির মতো ইসমির দেখা পায়। ইসমি জিমিকে জড়িয়ে ধরে হাঁপাতে থাকে। কাঁপতে কাঁপতে জিমির বাঁধন খুলে সব কিছু দূরে সরিয়ে ফেলে জড়িয়ে ধরে। মুক্তি পেয়ে জিমির স্বস্তির নিঃশ্বাস ফেলে। জিমি কিছু না বলে একটু পানি খায়। তৃষ্ণা তার বুক ফেটে যাচ্ছিল। সে তো মনে করেছিল তার দুনিয়া এখানে থেমে যাবে। জিমির চোখে একটা আলকাতরার কোটা পড়ে। নতুন ক্যান্টিনের কাজ চলছে, রং করার জন্য আলকাতরা আনা হয়েছে। জিমি এক পলক সেদিকে তাকিয়ে এগিয়ে যায়। আলকাতরার কোটা নিয়ে ঈশানের সামনে দাঁড়িয়ে তার মাথার উপর ঢেলে দেয়। ঈশান মাত্রই কোল্ড ড্রিঙ্কসের বোতলে চুমুক বসাতে যাচ্ছিল, হঠাৎ করে সরল জাতীয় কিছু টি শার্ট বেয়ে পড়তে দেখে খানিকটা অবাক হয়।
হাতে নিয়ে বুঝতে পারে এটা আলকাতরা। ঈশান কিছু বোঝার আগে তার পুরো শরীর মেখে যায়, মুখটা সম্পূর্ণ কালো হয়ে যায়। কাজ শেষ হতেই জিমি কোটা দূরে ছুঁড়ে মারে। বাকিরা বাকবিতণ্ডা হারিয়ে নির্লিপ্ত মুখে ফ্যাল করে তাকিয়ে আছে। হঠাৎ করে ইসমি সেখানে উদয় হয়ে বাকি আলকাতরাটুকু কিয়ানের মুখে ঢেলে দেয়। সাথে হাতে থাকা আটার পলিথিন থেকে কিছু আটা দুজনের মুখে মেখে দেয়। ফোন বের করে কিছু ছবি তুলে নেয় তাদের। তারপর বিদ্যুতের গতিতে জিমিকে নিয়ে হাওয়া হয়ে যায়। সবাই এখনও একটা ঘোরের মধ্যে আছে। ভার্সিটির মোস্ট আলোচিত ভাইরাল টপিক, যা ভার্সিটি গ্রুপে ভাইরাল, ঈশান আর কিয়ানের আলকাতরা মাখা মুখের ছবি, সে সাথে আকর্ষণীয় ক্যাপশন, বিসি গ্রুপের এ কী পরিণতি। শেষমেশ তাদের কিনা আলকাতরা মেখে ঘুরে বেড়াতে হচ্ছে। একটা অচেনা আইডি থেকে মুহূর্তের মধ্যে এই টপিক ভাইরাল হয়ে যায়। বিসি গ্রুপ নিয়ে মানুষের কৌতূহল নিয়ে মাথামাতির শেষ নেই। তার উপর এরকম একটা চাঞ্চল্যকর তথ্য যেন আগুন লাগিয়ে দিয়েছে। খবরটা শুধু ভার্সিটির গ্রুপ পর্যন্ত না, ফেসবুকে ফর ইউ পর্যন্ত চলে গেছে। ব্যাড চয়েস ফ্যানদের মধ্যে যেন তোলপাড় লেগে গেছে, আর তাদের হেটার্সরা এই সুযোগে কাজে লাগাচ্ছে। কার এত বড় সাহস? এ কাজটা কে করেছে? ঈশানের হুঙ্কারে কিয়ান বলে, আমার মনে হয় ওই মেয়ে দুটোই করেছে। দেখলি না, যাওয়ার সময় ছবি তুলে নিয়ে গেছে। ওদের ছাড়া কারো এত সাহস নেই। কাউকে এভাবে সন্দেহ করাটা ঠিক না। কিয়ানের কথায় শ্রাবণ বলে, কিন্তু ওদের ছাড়া সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ছাড়বো না ওদের। কত বড় সাহস! আমার পিছনে লাগে। কোথায় হাত দিয়েছে জানে না। এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। ঈশান মির্জা কী জিনিস এবার বুঝবে ওরা। বেঁচে থাকতেই জাহান্নাম ঘুরিয়ে আনবো, শেষ করে ফেলবো ওদের। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হাত দিয়ে ড্রিঙ্কসটি টেবিলের সব কিছু ফেলে দিয়ে বলে ঈশান। ভয়ার্ত দৃষ্টিতে একে ওপরের দিকে চাওয়াচাওয়ি করে বাকিরা। খুব খারাপ কিছু হতে চলেছে এইবার।